তিশান, দেখছো আকাশ স্যারকে? গতকাল তো খুব বলেছিলে যে আকাশ স্যার এমন, আকাশ স্যার অমন, কিন্তু আজ দেখে নাও ওনার চরিত্র কেমন। স্ত্রীকে রেখে অন্য মেয়ের সাথে লুতুপুতু করছে। দেখেছো কেমন হেসে হেসে কথা বলছে? মায়া, তোমার কথা শুনে খুব হাসিই পাচ্ছে। আবার কথা শুনে হাসি পাচ্ছে মানে কি? হাসি পাবে না তো কি করবে? তুমি কি ওনাকে স্বামী হিসেবে মানতে পেরেছো যে উনি তোমার সাথে লুতুপুতু করবে? না, ওনার মতন লোককে কখনোই আমি স্বামী হিসেবে মানব না। তাহলে কোন কথার ভিত্তিতে এসব বলছো? নিজেই যখন স্বামী হিসেবে মানো না, তাহলে তোমার এত লাগছে কেন? তুমি যদি স্বামী হিসেবে মানতে, তাহলে তো উনি আর অন্য মেয়ের সাথে বসে আড্ডা দিত না। স্বামী হিসেবে মানি আর নাই মানি, কিন্তু উনি অন্য মেয়ের সাথে বসে বসে হাসাহাসি করছে কেন? ওনার তো বউ আছে ঘরে। সেই প্রশ্নটা যদি আমি তোমাকে করি, তোমারও তো স্বামী আছে, তাহলে তুমি আমার সাথে বসে গল্প করছো কেন? তিশান, কি বলতে চাইছো তুমি? কিছুই না, আমি তোমাকে এটাই বোঝাতে চাইছি যে ঘরের বউ এই যখন স্বামীকে স্বামী হিসেবে মানে না, তাহলে অন্য মেয়ের সাথে সঙ্গ দেওয়াই স্বাভাবিক। না, উনি অন্য মেয়ের সাথে সঙ্গ দিতে পারবে না। তুমি একটু বসো, আমি শুনে আসি ওনারা কি কথা বলছেন। নিজের পড়ুয়া ছাত্রী মায়াকে যে বিয়ে করতে হবে সেটা কোনোদিন কল্পনাতেও ভাবেনি। বাবা মা জোর করে ক্লাস 9-এ পড়ুয়া মায়ের সাথে বিয়ে করে দিয়েছে। যে মেয়েকে বিগত 2 বছর ধরে পড়িয়ে আসছি, স্নেহ মমতা দিয়েছি স্টুডেন্ট হিসেবে, সেই মেয়েকে আজ নিজের বউয়ের রূপে দেখতে হচ্ছে। সেটা যেন আকাশ জমিন এক হয়ে যাওয়ার মতন ব্যাপার। মায়া এখন আমার বউ, সেটা ভাবতে গা শিউরে উঠছে। না, আমি মায়াকে বউ হিসেবে মানি না, কোনো দিনও মানব না। বাসার ঘরের সামনে দাঁড়িয়ে আছি। আজ মায়ার সাথে আমার বিয়ে হয়েছে। বাসার ঘরে বসে আছে মায়া। তখনই মায়ের আগমন। কিরে, এখানে দাঁড়িয়ে কি করছিস? ভিতরে বৌমা অপেক্ষা করছে, যা ভিতরে যা। মা, তোমরা আমার জীবনটা শেষ করে দিলে। শেষমেশ নিজের পড়ুয়া স্টুডেন্টকে বিয়ে করতে হলো আমাকে। এর থেকে ভালো ছিল তোমরা আমায় মেরে ফেলতে। তোর জীবন আমরা শেষ করিনি, বরং গুছিয়ে দিয়েছি। এটাতে যদি তোর খারাপ মনে হয় তাহলে কি আর বলার আছে? মা, এটাকে জীবন গোছানো বলে? আকাশ, আমি তোর মা, তোর খারাপ কখনোই চাইবো না। হ্যাঁ, হয়তো অন্য মেয়ের সাথে তোর বিয়ে দিলে তুই মেনে নিতে পারতি, কিন্তু মায়া অনেক ভালো মেয়ে, তাই তোর সাথে ওর বিয়ে দিয়েছি। সে তোকে অনেক সুখে রাখবে। মা, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি কোনো স্বার্থপর মা। আমার জায়গা থেকে নিজেকে একবার বসিয়ে দেখো, তারপর বুঝে যাবে যে কতটা বিভ্রান্তিকর পরিস্থিতিতে আছি আমি। আকাশ, তুই আমার স্বার্থপর ভাবিস আর যাই ভাবিস না কেন, একটা সময় তুই নিজেই আমাকে বলবি যে মা, তুমি আমার জন্য বেস্ট পার্টনার চয়েস করেছো। সেটা কখনোই বলবো না। সেটা সময় দেখা যাবে। যা এখন ভেতরে যা, বৌমা অপেক্ষা করছে। আমায় ঠেলে বাসার ঘরে ঢুকিয়ে দিল। মনে হচ্ছে যেন জেলখানার কয়েদি আমি। বাসার ঘরে ঢুকে দেখি মায়া চুপচাপ বসে আছে। মাথায় লম্বা একটা ঘোমটা। ইচ্ছে করছে গিয়ে কয়েকটা ঠাটিয়ে লাগিয়ে দেই। কেন যে আমায় বিয়ে করলো? আমি না হয় মা বাবার জোরাজোরিতে বিয়ে করেছি, কিন্তু সে কেন করলো? সে তো মানা করতে পারতো যে এই বিয়ে করবে না। চরম রাগ হচ্ছে মেয়েটার উপরে আমার। তাও রাগকে কন্ট্রোল করে খাটের দিকে এগিয়ে গেলাম। সারাদিন অনেক ধকল গেছে, একটু বিশ্রাম নেওয়া দরকার। শুতে যাব ঠিক তখনই মায়া চেঁচিয়ে উঠল। স্যার, আপনি কি করছেন? কি করছি মানে? ঘুমাতে এসেছি। স্যার, আপনার কি লজ্জা শরম বলতে কিছুই নেই? একে তো নিজের পড়ুয়া স্টুডেন্টকে বিয়ে করেছেন, দ্বিতীয়ত আবার একই খাটে ঘুমানোর জন্য মনস্থির করেছেন। আপনার উদ্দেশ্যটা কি বলেন তো? এ মায়া, কি সব উল্টাপাল্টা বলছো? হ্যাঁ, তোমার কি সাধে বিয়ে করেছি নাকি? মা বাবা জোর করে তোমার সাথে বিয়ে দিয়েছে। আর কি বললে? একই খাটে ঘুমানোর ব্যাপারে সেটা তোমাকে বলা উচিত আমার? এমন করে বলছো যেন মনে হচ্ছে খাটটা তোমার। খাটটা আমার না হোক, তবে যখন দেখছেন খাটে একটা মেয়ে বসে আছে, তারপরেও একই খাটে শোয়ার জন্য আসেন কি করে? ন্যূনতম কমন সেন্স বলতে কি কিছুই নেই নাকি আপনার? মায়া, মুখ সামলে কথা বলো। ভুলে যেও না আমি তোমার স্যার।
মুখ সামলেই কথা বলছি। আর স্যার হন আর যাই হন, সত্যটা তো আমি বলবই। আমার উপরে কুনজর আপনার অনেক আগে থেকেই ছিল, তাই আপনি আমায় বিয়ে করেছেন যাতে করে আমার শরীর নিজের করতে পারেন। মায়ের মুখ থেকে এসব শুনে নিজেকে আর দমিয়ে রাখতে পারলাম না। ঠাস করে একটা বসিয়ে দিলাম মায়ের গালে। এই মেয়ে, কি বললি তুই? অনেক আগে থেকেই তোর উপরে আমার কোনো জোর ছিল? সাহস তো কম না তোর? কিসের বাহানা নিয়ে এত বড় কথা বলছিস? ক্লাস 9-এ পড়িস যে সেই মেয়ে তুই? কোনো জোর এই যদি থাকতো তাহলে তোর মতো বাচ্চা মেয়েকে বিয়ে করতাম না। মা বাবা যত জোরাজোরি করুক না কেন, কলেজে পড়ুয়া ভালো দেখে একটা ফিগারওয়ালা মেয়েকে বিয়ে করতাম। তো তাই করতেন, আমার জীবনটা কেন নষ্ট করলেন? দেখো মায়া, শেষবারের মতো বলছি, তোমার জীবন আমি নষ্ট করিনি, বরং মা বাবা মিলে উল্টো আমার জীবন নষ্ট করে দিয়েছে। আমি নিজে মানতে পারছি না যে তোমার সাথে আমার বিয়ে হয়েছে। থাপ্পড় খেয়ে কান্না করে দিয়েছে মায়া। যেভাবেই হোক বিয়ে তো করেছেন, এখন আমার তিশানের কি হবে? ওকে যে কথা দিয়েছি আমি, ওর হাত কখনো ছাড়বো না। কোন তিশান? আমাদের স্কুলের তিশান? হ্যাঁ, ওর সাথে 5 মাস ধরে আমার রিলেশন চলছে। ওকে ঠকিয়ে এখন যে প্রতারকের খাতায় নাম লিখিয়েছি আমি। আমার মা বাবার দোষ, সব দোষ। ওনারা আমাকে আপনার সাথে জোর করে বিয়ে দিয়েছে। এই যে এত হাইপার হওয়ার কিছুই নেই, মা বাবা শুধু জোর করে বিয়ে দিয়েছে, তাছাড়া কিছুই হয়নি। আর তোমার জীবন নষ্ট করার কোনো উদ্দেশ্য আমার নেই। তুমি যদি চাও তাহলে তিশানের সাথে তোমায় মিলিয়ে দিতে পারি আমি। সত্যি স্যার, আপনি আমাকে তিশানের সাথে মিলিয়ে দিবেন? হ্যাঁ সত্যি, তবে তার জন্য 6 মাস সময় লাগবে, কারণ বিয়ে করার পর পর এই ডিভোর্সই হয় না, কিছুটা সময় লাগে। 6 মাস? তার আগে যদি আপনি আমার সাথে উল্টাপাল্টা কিছু করে বসেন? মায়া, তুমি আবারও আমার উপরে খারাপ কিছু মন্তব্য ছুড়ে মারলে। ডিভোর্সের জন্য 6 মাস সময় চেয়েছি, কিন্তু এখন একটা শর্ত দিব তোমাকে, সেটা মানলেই ডিভোর্স দিব তোমাকে। আমি জানি আপনি আমার সাথে খারাপ কিছু করতে চাইবেন। সেরকম কিছুই না, আমার উপরে যে দোষ চাপিয়ে দিলে সেটা তোমার তুলে নিতে হবে। অবাক চোখে তাকিয়ে আছি স্যারের দিকে। মানুষটাকে খারাপ ভেবেছিলাম, কিন্তু এখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম যে মানুষটা ভালো কি খারাপ। কি তুলবে না? জি স্যার, তুলবো। বালিশ নিয়ে সোফায় চলে গেলাম, কারণ খাটে শোয়ার ইচ্ছে নেই আর। খাটে শুলে হয়তো কখন শয়তান মাথায় ভর করবে, তখন নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তখন শরীর থেকে বললে সিলমোহর লেগে যাবে। এমনিতেই যা না তা বলছে। সোফায় শুয়ে ফোনটা হাতে নিয়ে টিপাটিপি করছি, কারণ মনটা ভালো না। ফেসবুক থেকে একটু ঘুরে আসি, হয়তো মনের কষ্টটা কিছুটা লাঘব হবে। ফেসবুকে ঢুকতেই অনবরত মেসেজ আসতে শুরু করলো। এত মেসেজ যে পুরো ফোনটা হ্যাং হয়ে গেছে। কিরে, আজ হঠাৎ এত মেসেজ কে দিচ্ছে? মেসেঞ্জার চেক করলাম, সবাই দেখে কংগ্রেস জানাচ্ছে। কয়েকজনের মেসেজ তুলে চেক করলাম, স্যার আপনার বিবাহিত জীবন সুখের হোক, বন্ধু সাজ্জাদও লিখেছে, দোস্ত ভালো করে বিড়াল মারিস, তোর জন্য শুভকামনা রইল। যা সালা, এটা কি হলো? মনের কষ্ট দূর করতে ফেসবুকে আসলাম, উল্টো আরো কষ্ট বাড়িয়ে দিল। সব কয়টা মজা নিচ্ছে আমার সাথে, নিজের প্যারায় মরে যাচ্ছি, ওরা আছে বিড়াল মারা নিয়ে। সব কয়টা খাইস্টের দল। রাগে ফেসবুক থেকে বেরিয়ে আসলাম, ফোনটা রেখে ঘুমিয়ে পড়েছি। সকালবেলায় মায়ের ডাকে ঘুম ভাঙলো। আকাশ, দরজা খোল। হ্যাঁ মা, আসছি। শোয়া থেকে উঠে দেখি মা তখনও পরে পরে ঘুমাচ্ছে। শোয়া থেকে উঠে দরজা খুলে দিলাম। এই নে ধর পাঞ্জাবি আর শাড়ি। পাঞ্জাবিটা তুই পরবি আর শাড়িটা মায়া মামুনিকে পরিয়ে নিচে আসবি দুজন। নিচে মানুষজন অপেক্ষা করছে নতুন বউকে দেখার জন্য। আচ্ছা। আম্মুর হাত থেকে পাঞ্জাবি আর শাড়িটা নিয়ে ড্রেসিং টেবিলে উপরে রাখলাম, তারপর ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি মায়া এখনো ঘুমে। ডেকে দিলাম মায়াকে, এই মায়া উঠো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, নিচে মানুষজন এসেছে তোমাকে দেখতে। মায়া তাড়াতাড়ি করে উঠে ওয়াশরুমে চলে গেল। পাঞ্জাবি পরে সোফায় বসে আছি। আরে ধ্যাত, আপনাদের তো আমার পরিচয় দিতেই ভুলে গেছি। আসুন পরিচয়টা দিয়ে দেই। আমি আকাশ মাহমুদ। পড়াশোনা শেষ করে বেসরকারি একটা স্কুলে শিক্ষক হিসেবে জয়েন করেছি। যদিও বাবার অঢেল টাকা আছে,
আমার শিক্ষকতা করার কোনো প্রয়োজন নেই, তবুও নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করার ইচ্ছা ছিল আমার, তাই শিক্ষকতার পেশাটাকে বেছে নিয়েছি আমি। আর মায়ার ব্যাপারে তো অনেকটাই জেনে গেছেন, বাকি গল্পের সাথে থাকলেই সবটা জানতে পারবেন। এবার গল্পে ফেরা যাক। মায়া ফ্রেশ হয়ে বের হয়েছে। এই নাও, শাড়িটা পরে নাও। আমি শাড়ি পরতে পারি না। ওকে, তুমি যতটুকু পারো পরো, বাকিটা আমি ঠিক করে দেব। মায়া শাড়িটা কোনো রকমে পরেছে, তবে শাড়ির কুচি দিতে গিয়ে আটকে গেছে। স্যার, শাড়িটা তো কোনো রকমে পরেছি, তবে কুচিটা দিতে পারছি না। ওকে দাঁড়াও, আমি ঠিক করে দিচ্ছি। মায়ার শাড়ির কুচিটা ঠিক করে দিচ্ছি। কুচি ঠিক করে দিতে দিতে, মায়া, বাসার কেউ যেন না জানে যে তোমায় আমি 6 মাস পর ডিভোর্স দেব, আর ততদিন সবার সাথে মিলেমিশে থেকো। ওকে, তবে 6 মাস মনে রাখবেন কিন্তু স্যার, 6 মাসের 1 মিনিটও বেশি হলে আমি আপনার সাথে থাকবই না। ওকে। তারপর মায়াকে নিয়ে নিচে চলে গেলাম। বাসায় অনেক মানুষ এসেছে নতুন বউকে দেখতে। অনেকটা সময় সেখানে পেরিয়ে গেল। মানুষজন চলে গেলে নিজের রুমে চলে আসি। মায়া নিচেই রয়ে গেল, আম্মুদের সাথে আড্ডা দিচ্ছে হয়তো। এতটা সময় মানুষের সমাগমে থাকায় আমার শরীর ঘামে ভিজে চুপচুপা হয়ে গেছে। ধ্যাত, আবার গোসল করতে হবে। টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। গায়ে হালকা পানি মেরে আবার জামা কাপড় পরে নিব। টাওয়ালটা পেঁচিয়ে গায়ে পানি ঢালতে শুরু করলাম। সব কিছুর উপরে ওয়াশরুমের দরজা আটকাতে ভুলে গেছি। এমন সময় হুট করে কোথা থেকে জানি মায়া এসে ওয়াশরুমে ঢুকে পড়ে, আর সাথে সাথে আমার শরীর থেকে টাওয়ালটা পড়ে যায়। মায়া ওয়াশরুমের ভিতরে এই অবস্থায় আমাকে দেখতে পেয়ে চোখে হাত দিয়ে সজোরে চিৎকার মেরে ওঠে। তখন আমার খেয়াল নেই যে আমার গা থেকে টাওয়ালটা পড়ে গেছে। মায়া, কি করছো কি? মানুষ শুনলে কি বলবে? আরে স্যার, রাখেন আপনার মানুষ দেখা দেখি। আপনি আগে আমার অ্যামাজন জঙ্গলটাকে ঠিক করেন। অ্যামাজন জঙ্গলে পুরো গাছপালা সহ দেখা যাচ্ছে। মায়ার কথা শুনে শৈলের দিকে তাকিয়ে দেখি আমার শৈল থেকে টাওয়ালটা খুলে নিচে পড়ে আছে। চোখ দুটো গোল আলোর মতো বড় বড় হয়ে গেছে। নিজের শৈলের দিকে তাকিয়ে নিজেকে দেখে নিজেরই ভয় করতে শুরু করলো। আল্লাহ, কি সব গাছপালা পুষে রেখেছি আমি! তাছাড়া তাড়াতাড়ি করে টাওয়ালটা তুলে নিয়ে আমাজন জঙ্গলটাকে ঢেকে ফেললাম। অন্যদিকে মায়া দৌড়ে পালিয়ে গেল ওয়াশরুম থেকে। লজ্জায় পুরো নাক চুল কাটা যাবে এমন মতো অবস্থা। কাপড় চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হয়ে আসলাম। ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখি মায়া খাটের উপরে বসে আছে। ওর চোখের দিকে তাকাবো কি করে সেটা ভাবতে লজ্জা লাগছে। কিছু না বলে নিচে চলে যেতে ধরলাম। তখনই মায়া পেছন থেকে ডাক দিল। স্যার, একটা কথা বলবো? হ্যাঁ, বলো। স্যার, আপনি কি করতে এত বড় বড় ডালপালা রেখে দিয়েছেন গাছে? নাকি ডালপালা কাটার মতো টাকা নেই আপনার কাছে? মায়া, কি সব বলছো উল্টাপাল্টা? যা বললাম সত্যিই বললাম, কোনো উল্টাপাল্টা বলিনি। ওয়াশরুমে ঢুকে নিজেই ভয় পেয়ে গিয়েছিলাম যে আল্লাহ, কোন বনে ঢুকে গেলাম ভুল করে আমি। মায়া, প্লিজ স্টপ। আচ্ছা যান, আর কিছু বলবো না, তবে এটুকুই বলবো যে আসার সময় বড় দেখে একটা করাত নিয়ে আসেন ডালপালাগুলো কাটার জন্য। আপনার যে বড় গাছ, ছোটোখাটো জিনিসে ওসব কাটবে না। তাড়াতাড়ি করে নিচে চলে আসলাম, কারণ আমার আর কিছুক্ষণ সময় থাকলে হয়তো মায়া আমার ইজ্জত খেয়ে দেবে। নিচে এসে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। আড্ডায় পুরোপুরি মশগুল হয়ে গেছি। আড্ডার এক পর্যায়ে গিয়ে আমার বিয়ের প্রসঙ্গ আসলো। সবাই মজা করছে আমাকে নিয়ে। বন্ধু সাজ্জাদ তো মুখ ফসকে বেফাস একটা কথা বলে ফেললো। বন্ধু, বাসর রাতে বিড়াল মেরেছিস তো? বিড়াল মারার সময় বিড়ালকে কষ্ট দিসনি তো? নাকি পাকিস্তানি হানাদার বাহিনীর মতো রক্তযুদ্ধ শুরু হয়েছিল? শালা খাইসটা, তুই আজীবন এই খাইসটাই থাকবি। তুই যখন অন্যের বিষয়ে জানার শখ, তাহলে নিজে বিয়ে করে নিলে পারিস। আরে, আমি তো মজা করছি। আরে রাখ তোর মজা। তোর মজা আমার মেজাজ খারাপ করার কারণ হচ্ছে মরার বিড়াল নিয়ে পড়েছিস তোরা। এদিকে আমার লাইফ বরবাদ হয়ে যাচ্ছে, আর স্টুডেন্টের সাথে ওসব করব কি সেটা ভাবতেও তো গা শিউরে ওঠে। শোন, সোজা বাংলায় বলি, কোনো বিড়ালটি লাল মারি নাই। ওকে ডিভোর্স দিয়ে দিব 6 মাস পর, তারপর অন্য একটা বিয়ে করে বিড়াল মারবো। আকাশ, তুই কি পাগল হয়ে গেছিস? তোরা যেটা ভাবিস, কিন্তু আমি আমার ডিসিশনে স্ট্রিট থাকবো, আর সেও মুক্তি চায় আমার থেকে।
বুঝি না তোদের এত সব ব্যাপার। তোদের বোঝালেও লাভ নাই। এখন টপিকটা বাদ দে, অন্য কোনো কথা থাকলে বল। বন্ধুদের সাথে অনেকক্ষণ সময় আড্ডা দিলাম, তারপর খেয়ে দিয়ে বাসা চলে আসলাম। বন্ধুরা একত্র হলে এমন এই করি, খাওয়া দাওয়া ঘোরাঘুরি এইসবই আমাদের মধ্যে চলে। তারপর বাসায় আসলাম, রুমে ঢুকতেই মায়া দৌড়ে আসলো। স্যার, করাত এনেছেন জঙ্গল কাটার? মায়া, তুমি কিন্তু বেশি করে ফেলতেছো। তখন কিছু বলিনি বলে ভেবো না যে এখন কিছু বলবো না। আরেকবার উল্টো পাল্টা বললে দাঁত একটাও জায়গায় খুঁজে পাবে না। মায়া আমার শক্ত কথা শুনে আর কিছুই বলল না, চুপচাপ গিয়ে খাটের উপরে উঠে পড়ল। বালিশ নিয়ে সোফায় এসে শুয়ে আছি। স্যার, আপনি শুয়ে বললেন যে খাবার খাবেন না। আমি বাহির থেকে খেয়ে এসেছি। আর কিছু না বলে পকেট থেকে ফোনটা বের করে টিপাটিপি শুরু করলাম। মানুষটা আসলেই কেমন যেন। আমাকে তো একবার জিজ্ঞেস করতে পারতো যে খেয়েছি কি না, কিন্তু না, ওনার ইগোতে লাগবে আমাকে জিজ্ঞেস করলে। হ্যাঁ, ফর্মালিটিস শিখেনি নাকি? উদাসীন কে জানে, হয়তো উদাসীন হবে, কারণ ওনার চালচলন দেখে উদাসীনই মনে হয়। কত বড় বড় জঙ্গল নিয়ে ঘোরাফেরা করে, আর ওনার থেকে কত কিছু আশা করছি আমি। নিচে চলে গেলাম খাওয়ার জন্য। ওনার আম্মুই বলেছিল স্যার আসলে একসাথে খেতে, কিন্তু ভালুকটা বাহির থেকেই খেয়ে এসেছে। মায়া হয়তো খায়নি, তাই নিচে গেছে খাওয়ার জন্য। সোফায় শুয়ে শুয়ে ফোন টিপছিলাম, তখন এই মনে পড়লো যে কাল থেকে স্কুল খোলা। না, এখন আর ফোন গুতাগুতি করলে চলবে না, না হয় সকালে ঘুম থেকে উঠতে পারবো না। ফোন রেখে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মায়া ঘুমাচ্ছে। আমি উঠে রেডি হয়ে নাস্তা করে নিলাম, তারপর স্কুলের উদ্দেশ্যে বের হব। তখন পেছন থেকে আম্মু ডাক দেয়। কিরে, একা একা কোথায় যাচ্ছিস? স্কুল খোলা আজ থেকে, তাই স্কুলে যাচ্ছি। সেটা তো আমি জানি, কিন্তু তুই একা কেন? বৌমা তো গত রাতে বললো যে আজ সেও স্কুলে যাবে। দুজন তো একসাথে যেতে পারিস। আম্মু, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা আমার না, তোর খারাপ হয়েছে। মায়া কি একা একা স্কুলে যাবে নাকি? বিয়ে করেছিস, তোর বউ হয় সে এখন। দুজন একসাথেই তো যেতে পারিস। যা, বৌমাকে সাথে করে নিয়ে স্কুলে যা। আমি পারবো না ওই মেয়েকে নিয়ে স্কুলে যেতে। ও কিভাবে যাবে সেটা ও জানে। আমি গেলাম, গাড়ি নিয়ে স্কুলে চলে আসলাম। মা পেছন থেকে অনেকবার ডাক দিয়েছে, বলেছে যে বৌমাকে নিয়ে যা, কিন্তু আমি তো ওই মেয়েকে নিয়ে একসাথে স্কুলে আসবো না। ক্লাস শুরুর ঘন্টা বেজে গেছে। আমি ক্লাস করাতে চলে গেলাম। ক্লাস করাচ্ছি, কিন্তু সবাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, কিন্তু আমি সেদিকে কোনো ভ্রুক্ষেপ করলাম না। ক্লাস শেষ করে বের হয়ে আসলাম। তারপর মায়ার ক্লাসে গেলাম, গিয়ে দেখলাম মায়া এসেছে। কিছুই বললাম না, ওর দিকে দেখিও নি পর্যন্ত। ক্লাস শেষ করে অন্য ক্লাসে চলে গেলাম। অন্য ক্লাস করাচ্ছিলাম। একটু পর ছুটির ঘন্টা বেজে গেল। স্টুডেন্টদেরকে ছুটি দিয়ে বের হয়ে আসলাম। বের হয়ে এসে দেখি স্কুলের গেটের পাশে একটা গাছের নিচে মায়া আর টিশান বসে আছে। এটা দেখে মনে মনে খুশি হলাম। যাক, ভালো হয়েছে, আমার রাস্তা ক্লিয়ার হবে এখন। ওদেরকে দেখেও না দেখার ভান করে চলে আসতে ধরলাম। তখনই টিশান ডাক দিল পিছন থেকে। স্যার, একটা কথা ছিল। হ্যাঁ, বলো। স্যার, আপনি নাকি জঙ্গলধারী হনুমান? টাকার অভাবে নাকি ওসব কাটতে পারেন না আপনি? মায়া আমাকে ওসব বলল। টিশানের মুখে ওসব শুনে থ মেরে আছি পুরো। শরমে মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কিন্তু না, আমার শরম পেলে চলবে না। টিশানকে যে একটা শিক্ষা দিতেই হবে। এই টিশান, এদিকে আয়। জি স্যার, বলেন। কাছে আসতে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। তোর কত বড় সাহস, হ্যাঁ, যে আমার বউয়ের সাথে বসে বসে টাঙ্কি মারিস, তাও আবার আমার চোখের সামনে। স্যার, আমরা তো এমনই বসেছিলাম। এই যে স্যার, আপনি ওকে মারলেন কেন? মায়া, তুমি চুপ থাকো। তখনই মায়া আবার রাগ করে আমাকে বলে, কেন চুপ থাকবো? হ্যাঁ, আপনি ওকে মারলেন কেন? আপনার মতন কি সে লজ্জাহীন নাকি? নিজের ছাত্রীকে বউ দাবি করতে আপনার লজ্জা করে না? আবার অন্যের গায়ে হাত দেন। আমি বললাম, লজ্জা কেন করবে? যেভাবেই হোক তোমার আর আমার বিয়ে তো হয়েছে নাকি, আর আইন অনুযায়ী তুমি আমার বউ। কিসের বিয়ে আর কিসের বউ? কিছুই মানি না আমি। আর আপনি ওকে মারলেন কেন সেটার উত্তর দিন।
আমাদের রাইট আছে পার্সোনাল সময় কাটানোর। যেখানে আপনাকে আমি স্বামী হিসেবেই মানি না, সেখানে আপনি কোন অজুহাতে ওকে মারলেন? ওকে স্বামী হিসাবে মানো না ভালো কথা, আর আমি স্বামী দাবি করতেও আসবো না, কিন্তু স্যার হিসাবে তোমাদের শাসন করতেই পারি। বাকি সব স্যারদের মতন আমাকে ভেবো না যে স্কুলের মধ্যে এমনভাবে প্রাইভেট সময় কাটাবা। আর আমি তোমাদের কিছুই বলবো না। শিক্ষক হিসেবে আমার উচিত যে তোমাদেরকে নৈতিকতা শিক্ষা দেওয়া। স্যার হয়েছেন বলে অনেক কিছুই বলে ফেললেন আপনার কাছে, এদিকে ধরা আমরা। তবে এটা মাথায় রাখবেন, যদি স্বামী হিসেবে কাউকে মানি তাহলে সেটা তিশানকেই মানব। মায়ার কথা শুনে আরও রাগ উঠে গেল। ছেলেটা আমার ইজ্জত নিয়ে টান দিল, সেখানে মায়া ওর সাপোর্ট করছে। খুব মুখ ফুটেছে মায়া তোমার। হ্যাঁ, দাঁড়াও, তোমার বড় বড় কথা আমি বের করছি। বাসায় চলো আজকে। হাত ধরে টেনে এনে গাড়িতে বসালাম। আমার নামে উল্টাপাল্টা বলেছিস তো? ওই ছেলেকে আজ খালি বাসায় চল। হাই স্পিডে গাড়ি ড্রাইভ করছি। আল্লাহ, উনি আমার উপরে যেভাবে রেগে গেছেন, আল্লাহ না জানি বাসায় গেলে কি করে। তবে হ্যাঁ, আমাকে মারলে আমি ওনার আম্মুকে অ্যামাজন জঙ্গলের কথা বলে দিব, যে কয়েক বছর ধরে ওসব জঙ্গল পুষে রেখেছে। বাসায় এসে পৌঁছেছি। গাড়ি থেকে নেমে সাইডে দাঁড়িয়ে আছি। মায়া নামতেই খপ করে ওর হাতটা ধরে ফেললাম। চল তুই আজকে। তারপর টেনে ঘরের ভিতর নিয়ে গেলাম। কিরে, তুই এমন রেগে মেগে কোথা থেকে আসছিস? কি হয়েছে তোর? বৌমা কিছু করেছে? কি হয়েছে সেটা তোমাদেরকে বলা যাবে না, তবে এই মেয়েকে আজ মেরে তক্কা বানাবো। আন্টি প্লিজ আমাকে বাঁচান। আমি বলছি উনি কেন রেগে আছেন। আমি ওনার অ্যামাজন বনের কথা আমার এক ফ্রেন্ডকে বলেছিলাম, সেটা আমি গতকাল দেখেছি। আমার ফ্রেন্ডকে কেন বললাম সেটা নিয়ে উনি রেগে গেছেন। কিসের আমাজন, কিসের বন? কিছুই তো বুঝলাম না। এগুলো কি বৌমা? মায়া আরও কিছু বলতে যাবে, তার আগে ওর মুখ চেপে ধরলাম। আম্মু কিছু না, তোমরা সব বুঝবে না। মায়ের মুখ চেপে ধরে ওকে রুমে নিয়ে আসলাম। এনে রুম আটকে দিলাম। এবার কই যাবা তুমি? আমার ইজ্জত নষ্ট করো? হ্যাঁ, দাঁড়াও তুমি। তারপর কোমর থেকে বেলটা খুলে ফেললাম। এটা দিয়ে মেরে আজকে সারা শরীর ফাটিয়ে ফেলবো তোমার। স্যার প্লিজ আমায় মারবেন না, আর কোনো দিনও এসব কথা কাউকে বলবো না। না, হবে না। লাতকে ভূত বাতাসে নেহি মানতি। তোমাকে না মারলে হবে না। ভয়ে কান্না করে দিয়েছে মায়া। প্লিজ স্যার, এবারের মতো মাফ করে দিন, আর কোনো দিনও এমন করব না। মেয়েটার কান্না দেখে মায়া লেগে গেল। ভয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আচ্ছা যাও, তোমাকে মারবো না, কিন্তু ওইসব কাজ আর করবে না। কোনো শব্দ নাই, কান্না করেই চলেছে। কান্নার গতিবেগ যেন ধীরে ধীরে বেড়েই চলেছে। ও আল্লাহ, মারবো বলেছি তাতে এভাবে কাঁদছে। আল্লাহ, না জানি মারলে কিভাবে কান্না করতো। এমন সময় দরজার বাহির থেকে আম্মু ডাক দেয়। আকাশ, দরজা খোল। আল্লাহ, এবার তো শেষ আমি। মায়ের কান্নার আওয়াজ আম্মুর কানে একবার গেলে হাজারটা কথা শোনাবে আমাকে। মায়া প্লিজ স্টপ, এবার কান্না থামাও প্লিজ। না, আমি কান্না থামাবো না। আম্মুকে বলবো যে আপনি আমাকে ধমক দিচ্ছেন। কিভাবে মায়ের কান্না থামাবো মাথায় আসতেছে না। কিছু ভেবে না পেয়ে মায়ের ঠোঁট জোড়া চুমু বসিয়ে দিলাম। মায়া আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। দূর, এত কিছু দেখার সময় না এখন। আগে আম্মুর হাত থেকে বাঁচি। আম্মু অনেক ডাকাডাকি করলো, কিন্তু সাড়া পেল না। পরে চলে গেল। এদিকে মায়ার ঠোঁট জোড়া যে দখল করে রেখেছি, সেই দিকে কোনো খেয়ালই নেই আমার। হারিয়ে গেছি কোনো এক নেশার রাজ্যে। কতটা সময় মায়াকে জুড়ে ধরে চুমু খেয়েছি তা উপরলাই জানেন। একটু পরেই হুঁশ ফিরল। আল্লাহ, এ কি করছি আমি? সাথে সাথে মায়াকে ছেড়ে দিয়ে দূরে সরে গেলাম। মায়া আমার দিকে ঘৃণার নজরে তাকিয়ে আছে। মায়া সরি, বিশ্বাস করো, কিভাবে যে এমনটা করেছি তা নিজেও জানি না। আপনি আসলেই মানুষ না, স্যার নামের নরপশু আপনি। নিজের স্টুডেন্টের উপরে জোর খাটাতে আপনার একটুও গায়ে বাঁধলো না। মায়া বিশ্বাস করো, তখন তুমি থামছিলে না দেখে এমনটা করেছি, কিন্তু কখন যে নেশাটা লেগে গেছে সেটা নিজেও বলতে পারি না। প্লিজ আমায় ভুল বুঝো না। আপনাকে কোন নামে সম্বোধন করব তা আমি জানি না, কারণ স্যার নামটাকে কলঙ্ক লাগিয়ে দিয়েছেন আপনি। তবুও স্যার নামে সম্বোধন করছি। স্যার, আপনি আসলে ভালোর মুখোশ পরে সবার সামনে ঘুরে বেড়াচ্ছেন। ভিতর থেকে আপনি একটা হায়না,
যেখানে দিশানের সাথে আমার রিলেশন, তাকেও শরীর স্পর্শ করতে দিইনি, সেখানে আপনি তো পুরো ঝাঁপিয়ে পড়েছেন আমার উপর। আপনার শরীরের প্রতি লোভ বেশি। আজকের পর আপনার জন্য মনের মধ্যে শুধু ঘৃণায় পুষে রাখবো। মায়ের কথা শুনে চোখ দুটো নিচে নামিয়ে ফেললাম। সে আমায় নির্লজ্জ প্রমাণ করে দিল। এরপর আর ওর চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস করতে পারবো কিনা কে জানে। জানি না কী কারণে আমি ওর সাথে এমন আচরণ করেছি। এমন কোনো খারাপ ইচ্ছাই আমার ছিল না। জীবনের প্রথম কারো ঠোঁটে ঠোঁট রেখেছি, হয়তো ঘোরটা সামলাতে পারিনি। নজরটা নিচের দিকে করে রুম থেকে বের হয়ে নিচে চলে গেলাম। দুপুরই হয়ে এসেছে। নিচে নামতে মা বলল, কিরে, তোরা দুটোকে খাওয়ার জন্য এত করে ডেকে এলাম, কিন্তু কোনো সারা শব্দ পেলাম না। ঘটনা কি? না তেমন কিছু না, দুজনে কথা বলছিলাম, তাই হয়তো শুনতে পাইনি। আচ্ছা ধর নে, খেতে বসে যা। আমি বৌমাকেও খেতে আসতে বলছি। মা আমার একটু কাজ আছে, আমি পরে খাবো, তোমরা খেয়ে নাও। আর মায়াকেও খেয়ে নিতে বলিও। সে কি রে, কাজ আছে ভালো কথা, কিন্তু খেয়ে তো যাবি। মা আমার হাতে সময় নেই, যেতে হবে তাড়াতাড়ি বলেই ঘর থেকে বের হয়ে আসলাম। কারণ থাকলে মা জোর করে খাওয়ার জন্য, আর আমার খাওয়ার কোনো ইচ্ছাই নেই। একটু আগে মায়ের কথা শুনে পেট ভরে গিয়েছে। মেয়েটা তখন কান্না করছিল, খুব খারাপ লাগছিল ওর চোখের পানি দেখে। সব কিছুর ভিতরে আমারও চোখ জোড়া নোনা জল বের করতে পারতো, কিন্তু দমিয়ে রেখেছি। যখনই মনে হলো যে আর দমাবো সম্ভব নয়, তখনই বের হয়ে আসলাম ঘর থেকে। মাকে মিথ্যা বলেছি যে কাজ আছে, অথচ কোনো কাজই নেই আমার। ব্রিজের উপরে এসে বসে আছি। চোখ জোড়া এবার তার কার্যক্রম শুরু করে দিয়েছে। ইচ্ছা মতো কাঁদলাম কতটা সময়। দুপুরে করা রোদটা চলে গিয়ে মিষ্টি রোদের আলোটা চোখে এসে লাগছে। অনুমান করলাম বিকাল হয়ে এসেছে, কারণ দুপুরবেলায় সূর্যমামা কখনো মিষ্টি রোদের উত্তাপ দেয় না। ব্রিজ থেকে উঠে গিয়ে গাড়িটা স্টার্ট করলাম। যতদূর চোখ যায় আজ গাড়ি ড্রাইভ করব। ঠিক আছে, তাই করছি। নিজের শহর পেরিয়ে অন্য শহরে চলে এসেছি। বাসা থেকে বারবার ফোন করছিল, বিরক্ত হয়ে ফোনটা অফ করে দিলাম। রাত 1টায় বাসায় ফিরে আসলাম। চোখ জোড়া অগ্নিশিখার মতো লাল বর্ণ ধারণ করেছে। মা দেখতে পেয়ে জিজ্ঞাসা করলো, কিরে, এত রাত অব্দি কোথায় ছিলি? কেন, আমার কি কোনো কাজ থাকতে পারে না নাকি? আমি কি তা বলেছি নাকি? তাহলে কোনো প্রশ্ন করবে না আর। আকাশ, তোর কি কিছু হয়েছে? চোখ জোড়াও ফুলে আছে। মা, তোমায় সেদিন বলেছিলাম যে তোমরা আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। সেই নষ্ট জীবন নিয়েই ঘুরে বেড়াতে হচ্ছে। এবার আমার বুঝে এসে গেছে কি হয়েছে। তোর আর মায়ের মাঝে কিছু হয়েছে। মেয়েটাও সারাদিন কিছু খায়নি, তুই এত রাত করে বাড়ি ফিরলি। বুঝতেই যখন পেরেছো, তাহলে কথা বাড়াচ্ছ কেন? আমাকে আমার মতন থাকতে দাও না। আকাশ, হয়তো তোর জীবনের ডিসিশন তোকেই নিতে দেওয়া উচিত ছিল। এটা এখন বলে কোনো ফায়দা নাই। সময় থাকতে আমার চারো হাত পা বেঁধে দিয়েছিলে তোমরা। এতে পরে এসে রিয়েলাইজ করেছে সেটা করা থেকে না করাই ভালো। বাদ দাও তো, এসব প্যারা আর ভালো লাগতেছে না। রুমে গেলাম, তারপর রুমে চলে এলাম। রুমে এসে দেখে মায়া ছোট বাচ্চার মতন ঘুমিয়ে আছে। ওকে দেখতেই ওর বলা কথাগুলো মনে পড়ে গেল, যে আমি হায়না, আমি স্যার নামে কলঙ্ক। সে হয়তো ঠিকই বলেছে, আমি আসলে হয়তো তাই। সারা দিন না খাওয়া, রাতের বেলাও না খেয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। সারা রাত চোখের পাতাগুলো এক করতে পারিনি। ফজরে আজান হচ্ছে, তখনও চোখ জোড়া দিয়ে পানি পড়ছে। মনটাকে কোনোভাবেই সান্ত্বনা করতে পারছি না। না, আজান হচ্ছে, উঠে গিয়ে নামাজটা পড়ে নেই, হয়তো উপরওয়ালা মনটাকে শান্ত করে দিবে। নামাজ পড়ে হাত তুলে দোয়া করলাম, হায় আল্লাহ, আমি অনিচ্ছা সত্ত্বেও ওর সাথে এমন করেছি, তুমি আমায় মাফ করে দিও। আর নিজে নিজে একটা প্রতিজ্ঞা করলাম, মায়াকে আমি 6 মাস পর ডিভোর্স দিয়ে দিব। তার আগে ওকে যে কষ্টটা দিয়েছি সেটার জন্য মাফ করিয়ে নিব। আর কোনোদিন ভুললেও ওর শরীরে স্পর্শ করব না। সকালবেলা উঠে স্কুলে চলে গেলাম। কাউকে কিছু বললাম না। আম্মু টের পেয়েছে হয়তো যে আমি ঘর থেকে বের হচ্ছি। উনি রুম থেকে বের হয়ে আসার আগেই আমি গাড়ি স্টার্ট করে চলে এলাম। দোকানে নাস্তা করে নিয়েছি, চাইলে ঘর থেকে নাস্তা করে আসতে পারতাম, কিন্তু আম্মুকে বোঝানোর ছিল যে তোমরা আমার জীবনের সিদ্ধান্ত নিয়ে ভুল করেছো। স্কুলে এসে আশেপাশের জায়গাটা ঘুরে ঘুরে দেখছি,
আস্তে আস্তে স্কুল খোলার উপক্রম হলো, সবাই আসতে শুরু করেছে। হঠাৎ তিশানকে দেখতে পেলাম। এই তিশান, এদিকে আসো। হ্যাঁ স্যার, বলেন। কালকের বিষয়টার জন্য সরি, আর নিজেকে তৈরি করে রেখো। 6 মাস পর তোমার সাথে মায়াকে মিলিয়ে দিব। স্যার, কি বলছেন আপনি এসব? যা বলছি ঠিকই বলেছি। স্যার, আপনার সাথে তো ওর বিয়ে হয়ে গেছে, তাহলে আমার সাথে 6 মাস পর মিলিয়ে দিবেন মানে? 6 মাস পর ডিভোর্স দিয়ে দিব মায়াকে। আর তোমাদের মাঝে তো সম্পর্ক আছেই, আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক। স্যার, সব কিছু সাইডে রেখে আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। আপনার চোখে অন্য কিছু দেখতে পাচ্ছি আমি। আপনার কথার সাথে চোখের মিল পাচ্ছি না। চোখ বলছে এক রকম কথা, আর মুখ দিয়ে তার বিপরীত বের হচ্ছে। কি বলতে চাইছো তুমি? স্যার, আপনার স্টুডেন্ট হলেও আমি মানুষ। হয়তো আপনি স্যার, আপনার থেকে বয়স বা মেধা দুটোই কম, তবে ফিল করার ক্ষমতা আছে আমার। কিছু ফিল করছি আমি। তোমার কথার অর্থ বুঝে আসছে না আমার। স্যার, তেমন কিছু না। আমি মায়াকে বিয়ে করতে রাজি, তবে আগের 6 মাস শেষ হোক, পরেরটা পরে দেখা যাবে। এখন যাই স্যার, ঘন্টা বেজে গেছে। ক্লাস করাচ্ছি, কিন্তু কোনোভাবেই মন বসাতে পারছি না স্কুলে। কোনো রকমে স্কুল টাইমটা শেষ করলাম, বের হয়ে আসবো স্কুল থেকে, তখনই দেখি মায়া আর তিশান দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। না, আজ আর কোনো কিছুই বলবো না ওদের। সোজা স্কুলের গেট চলে বাহির হয়ে বের হয়ে আসলাম। মায়া আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, ভেবেছিল হয়তো আজও কিছু বলবো, কিন্তু কিছুই বলিনি আমি। এসে গাড়িতে উঠে পড়লাম, গাড়ি স্টার্ট করব, তখনই আমার প্রাণপ্রিয় স্টুডেন্ট মাহি আমায় ডাক দিল, যে পড়ালেখায় খুব ভালো। পুরো স্কুলে কেউ যদি থাকে প্রাউড করার মতন, তাহলে একমাত্র মাহি আছে। হ্যাঁ মাহি, কিছু বলবে? স্যার, পড়ার বিষয়ে একটু সাজেশন দরকার ছিল। হ্যাঁ বলো। মাহির সাথে পড়ার বিষয়ে আলোচনা করছিলাম। অন্যদিকে মায়া আর তিশান সেই জায়গাটায় দাঁড়িয়ে গল্প করছে। তিশান, তোমার সাথে একটা জরুরি কথা আছে। তুমি শুনলে একদম অবাক হয়ে যাবে। মানুষটা আমার সাথে কি করেছে জানো? তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি শুনলে হয়তো আমার থেকেও বেশি অবাক হবে। কি কথা? আকাশ স্যার সকালে আমায় বলেছে যে 6 মাস পর তোমাকে আমার হাতে তুলে দেবে। কি বলছো এসব? উনি সত্যিই তোমাকে এমনটা বলেছে? হ্যাঁ, সত্যি। যাক, তাহলে হায়নাটার হাত থেকে মুক্তি পাবো। আজ তো একটা খাটাস, সে আমায় তোমার হাতে তুলে দিক বা না দিক, আমি নিজেই তোমার কাছে চলে আসবো। মায়া, পাগলামোটা যেখানে সেখানে মানায় না। একটা কথা কি জানো, অনেক সময় সাময়িকের সম্পর্কগুলা রিয়েল লাইফটাকে বরবাদের দিকে ঠেলে দেয়। যেটা হয়তো পরে ফিল করা যায়, তখন আফসোস করেও সেটা সংশোধন করা যায় না। আর অনেক সময় মানুষের চোখ দেখেও অনেক কিছু ফিল করা যায়। তখন মনে হয় আমার থেকেও মানুষটার কাছে জিনিসটা বেশি হেফাজতে থাকবে। আজ আমিও সেটা ফিল করেছি। তিশান, মানে কি এসবের? মানে তুমি বুঝতে চাও? তাহলে উদাহরণস্বরূপ বুঝিয়ে দিচ্ছি। ওই যে দেখো, স্যারের গাড়ির সামনে মাহিকে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার কথা জিজ্ঞেস করছে, কিন্তু মেয়েটার ভিতরে স্যারকে নিয়ে হাজারো ভালোবাসার জন্ম নিয়ে আছে। কিন্তু স্যার তার সেই দিকটাকে দূরে সরিয়ে ভালো কিছু ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। স্যারের কাছে এসবের পাত্তা নেই। এটা দিয়ে কি মানে বোঝালে তুমি আমাকে? এখনো বুঝে উঠতে পারোনি তুমি? তাহলে লোকাল ভাষায় বলি, স্কুলের অনেক মেয়েই স্যারের পার্সোনালিটি এবং ওনার কথাবার্তার ধরন দেখে স্যারকে পছন্দ করে। শুধু পছন্দ না, ভালোবাসে। তার মধ্যে মাহিও একজন। কিন্তু তিনি কারোর ভালোবাসায় ছাড়া দেন না। উনি হয়তো মন থেকে অন্য কাউকে ভালোবাসে। সে অন্য কেউটা কে, সেটা আজ সকালে ওনার চোখ দেখে আমি পড়ে নিয়েছি। তিশানের কথা শুনে মুখ থেকে আর কোনো শব্দই বের হচ্ছে না। তিশান যে ঘুরিয়ে পেঁচিয়ে আমাকে মিন করেছে, সেটা আমার আর বুঝতে বাকি নেই। আর কোনো কথা না বাড়িয়ে দৌড়ে চলে গেলাম স্যারের কাছে। গিয়ে সোজা ওনার গাড়িতে উঠে পড়লাম। এই মাহি, কাজ শেষ হলে যেতে পারো,
তোমার স্যার আর আমি বাড়ি যাব। মাহি চলে গেল। মায়ার আচরণ দেখে পুরাই বাকরুদ্ধ হয়ে আছি আমি, কিছুই বললাম না। মায়ার কথা মতন গাড়ি স্টার্ট করলাম। মায়া চুপচাপ বসে আছে আর আমি গাড়ি ড্রাইভ করছি। না, এটাই হয়তো ভালো সুযোগ ওর থেকে মাপ চেয়ে নিই কালকের ঘটনার জন্য। মায়া, একটা কথা বলার ছিল। কোনো সারা শব্দ নাই। মায়া, কথা বলবে না তুমি আমার সাথে? তাও কোনো সারা শব্দ নাই। আচ্ছা, কথা বলতে হবে না, তবে আমার কথাটা শোনো, তাতেই হবে আমার। মায়া, দ্বিতীয়বারের মতন ক্ষমা চাইছি আমি। আর কোনো দিনও ওসব আচরণ করব না। 6 মাস পর তো তোমায় ডিভোর্স দিয়ে দিব। যতদিন আছো ততদিন তোমায় মর্যাদা রক্ষা করব আমি। অমন ধারা আচরণ আর কখনো করব না। তুমি তো 6 মাস পর চলে যাবে। তার আগে যদি তোমার থেকে নিজেকে মাফ করে নিতে না পারি, তাহলে জীবনে কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। তাও কোনো সারা শব্দ নাই। মূর্তির মতো বসে আছে সে। মায়ার খামোশি দেখে ভেতরটা ফেটে যাচ্ছে। মানুষটার সাথে কত বড় অন্যায়টা করে ফেলেছি আমি। এসব ভাবতেই চোখ জোড়া দিয়ে জল বেরিয়ে এলো। চোখের পানিটা মুছে নিলাম সাইড করে, যাতে সে দেখতে না পায়। মানুষটা কি কাঁদছে? মানুষটা হয়তো নিজের খারাপ আচরণের জন্য অনুতপ্ত, কিন্তু মানুষটার সাথে কথা বলার বিন্দু পরিমাণ ইচ্ছে আমার নেই। যদিও মানুষটার কান্না দেখে খারাপ লাগছে। মায়ের মনটা আসলেই পাথর। যত পাথরই হও না কেন, মাপ তো আমি করিয়েই ছাড়বো। বাসায় পৌঁছে গেছি। আম্মু গাড়ির আওয়াজ শুনেই দৌড়ে আসলো, এসে একটা ব্যাগ ধরিয়ে দিল। নিধর তোদের ব্যাগ, এটার মধ্যে দুজনের কাপড় চোপড় আছে। সোজা মায়ের বাসায় চলে যা। মায়ের বাবা ফোন করে তোদের দুজনকে পাঠিয়ে দিতে বলেছে। দুপুরের খাবারের আয়োজন করেছে সেখানে। কোনো কথা বললাম না, চুপচাপ গাড়ি স্টার্ট করে মায়াকে নিয়ে ওর বাবার বাড়ি চলে আসলাম। অনেক মানুষ জামাইকে দেখতে এসেছে। সেখানে পৌঁছাতে সবাই এগিয়ে আসলো, খুব আপ্যায়ন করছে আমার। নতুন জামাই বলে কথা, কিন্তু ভিতরে ভিতরে তো আমি ঠুকরে মরছি। আমাকে একটা রুমে বসানো হলো, চুপচাপ বসে আছি। মায়ের কাজিনরা এসে আমার সাথে টুকিটাকি কথা বলার চেষ্টা করছে। আমিও ভদ্রতার খাতিরে টুকিটাকি কথা বলছি। একটু পর মায়া আমার রুমে আসে, এসে চুপচাপ আমার পাশে বসে আছে। হুট করে ওর এক কাজিন এসে আমার জোরে ধরলো আর বলতে লাগলো, দুলাভাই, আপনি না সেই কিউট। আমি তো পুরো এটা দেখে মায়া সেই রেগে গেল। আলিশা, তুই ওনাকে ছাড়, না হয় কিন্তু কান গরম করে ফেলবো। কাজিনটা সাথে সাথে আমাকে ছেড়ে দেয়। হাই, আপনি আমার রুমে আসুন। বলে হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে গেল। চোখগুলো আগুনের লাভার মতন জল করছে তার। রুমে নিয়ে ঠাস ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল গালে। অবাক চোখে তাকিয়ে আছি মায়ের দিকে। হাই, তোকে কোন সাহসে ওই মেয়ে জড়িয়ে ধরেছে? সে তো আমি জানি না, তুমি গিয়ে তোমার কাজিনকে জিজ্ঞাসা করো। ওকে কেন জিজ্ঞেস করব? তোর দোষ সব, তোর দোষে এমনটা হয়েছে। মায়ার মুখের কথা শুনে নজর নামিয়ে ফেলেছি। কি রে, কথা বলছিস না কেন? নাকি ভালো লেগেছে তোর? মায়া, মুখের ব্যবহার ঠিক করো। মনে রেখো আমি তোমার স্যার, আর আমাকে এভাবে দোষারোপ করার কোনো মানেই হয় না। তার উপরে তুই তুকারি করছো। ও হ্যাঁ, এখন তো দোষ করে স্যারের দোহাই দেওয়া হয়েছে। স্যারকে তো আমি কিছু বলি না। মায়া, তুমি নিজ চোখে দেখেছো সেখানে কি হয়েছে, তাও তুমি আমাকে দোষ দিচ্ছ এসবের জন্য। দোষ দিব না তো কি করব? আপনার কারণেই সব হয়েছে। কে বলেছে আপনাকে এ বাড়িতে আসতে? সুন্দর চেহারাটা দেখিয়ে মানুষের মনকে কাবু করেন, তারপরে আবারও বলেন কিছুই করেননি। কিছুই বলার নেই তোমাকে আমার আর। আপনার বলা না থাকলেও আমার আছে। আপনার মতন চরিত্রহীনের চেহারাও আমি দেখতে চাই না। কথা বলা তো দূরের কথা, আজকের পর আর কোনো দিনও আমার সামনে আসবেন না। যদি কোনো দিন প্রয়োজনে আসেনও, তাহলে কথা বলার প্রয়োজন নেই। আপনার সাথে কথা বললে আমি অপবিত্র হয়ে যাব। আচ্ছা যাও, তোমার সামনে আর আসবো না। যতটুকু পারি নিজেকে সংযত রাখবো। মায়া রেগে মেগে রুম থেকে বের হয়ে গেল। অন্যদিকে আমার চোখ থেকে টুপটুপ করে পানি ঝরছে। জানি না কোন পাপের ফল আমাকে ভোগ করতে হয়েছে। কোনো কারণ ছাড়াই হাজার হাজার রকমের অপমান করে গেল মায়া।
অন্য কোনো মেয়ে হলেও মেনে নিতাম, কিন্তু যখন নিজের ছাত্রী কলঙ্ক লাগিয়ে দেয় তখন বুকটা চিড়ে যায়। ইচ্ছুক হয় দমটা বের করে ফেলি। চোখের পানিগুলো মুছে নিলাম, কারণ এটা শ্বশুরবাড়ি। হাজার রকমের মানুষজন আছে। আমার এমন আচরণ দেখলে হয়তো ভাববে যে কোনো সমস্যা হয়েছে। চুপচাপ নজরটা মাটির দিকে নামিয়ে বসে আছি। একটু পর মায়ের আম্মু রুমে আসলো। বাবা, চলো, খাবার সময় হয়ে গিয়েছে, গিয়ে খাবার খাবে। কোনো কথা বললাম না, ওনার সাথে নিচে চলে গেলাম। দেখি এক রাজকীয় কারবার। হাজার রকমের খাবার রান্না করে টেবিলে সাজিয়ে রেখেছে। আকাশ, তোমার জন্য আজ রান্না করেছি সব। শাশুড়ির হাতের রান্না কেমন সেটা খেয়ে দেখো। চুপচাপ বসে আছি, কোনো কথাই বের হচ্ছে না মুখ দিয়ে। তাই শাশুড়ি আম্মা জোর করে প্লেটে খাবার তুলে দিল। আরে বাবা, খাও, শরম কিসের, নিজের বাড়ি তো। আমার তো শরম লাগছে না, আমার লাগছে অন্য কিছু। ভিতর থেকে বুক ফেটে কান্না আসছে। কেউ হাজার পদের রান্না করে মেয়ের জামাইয়ের খাতির যত্ন করছে, আর কেউ জামাইকে কলঙ্কের দিয়ে অপমানিত করছে। মায়ার এত কথা শোনার পর কিভাবে গলার নিচে খাবার নামবে, তাও কষ্টবিষ্ট করে অল্প করে খেলাম। শাশুড়ি আম্মা এটা দেখে মন খারাপ করে ফেলেছে। বাবা, রান্না কি ভালো হয়নি? না, তেমন কিছুই না, আসলে আমার পেট ভরা, তাই বেশি খেতে পারছি না। আচ্ছা, তাহলে সমস্যা নেই, রাতে খেও ভালো করে। রাতে খাবো মানে বুঝলাম না। আরে, রাতে তো এখানেই থাকবে তোমরা, তোমার আম্মুকে তো ফোন করে বলে দিয়েছি। রাতে এখানে থাকবো ভালো কথা, কিন্তু সকালে তো আমার স্কুলে যেতে হবে। আরে, গাড়ি তো আছে, এখান থেকেই সোজা স্কুলে চলে যাবে। স্কুল তো আর বেশি দূরে না। আচ্ছা। সারাদিন মায়ের রুমেই শুয়ে বসে কাটিয়েছি। মা সারাদিনে একবার রুমে আসেনি। যাক, একদিক দিয়ে ভালো হয়েছে, আমার আর ওর সামনে পড়তে হবে না। রাতের বেলায় খেয়ে দিয়ে খাটে শুয়ে আছি, তখনই মায়া রুমে আসে। আমি খাটে শুয়ে আছি দেখতে পেয়ে সে বিছানা থেকে বালিশ নিয়ে ফ্লোরে শুয়ে যায়। সাথে সাথে বিছানা থেকে ছেড়ে উঠে ফ্লোরে শুয়ে পড়লাম। কি হচ্ছে দেখি, অন্যদিকে মুখ করে নতুন জামাইয়ের শ্বশুর বাড়িতে এসে ফ্লোরে শুবে? এর থেকে খারাপ কাজ আর কিছুই হতে পারে না। আরে খারাপ আর ভালো, মানুষটাই তো কলঙ্কিত, আর কলঙ্কিত মানুষেরা উপরে স্থানে কোনো সময় ঠাঁই পায় না। তারা সব সময় মানুষের পায়ের নিচে থাকে। সব সমস্যা নেই, আমি নিচে ঘুমাচ্ছি, আপনি উপরে ঘুমান, বলে একটা কাঁথা আর একটা বালিশ নিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে চলে গেলাম। মায়া ঘুমিয়েছিল, আর মনে মনে ঠিক করে নিলাম যে আজকের পর মায়ার চোখের দিকে কোনো দিনও তাকাবো না। ওর সাথে প্রয়োজন ছাড়া কোনো কথাও বলবো না। যদি একান্তই কথা বলতে হয় তাহলে অন্যভাবে বলবো, তবুও সামনাসামনি কথা হবে না। আর ক্লাস করাচ্ছি স্কুলের বাচ্চাদের, কিন্তু মন নেই সেদিকেই। কোনো রকমে স্কুলের সময়টা পার করলাম। ক্লাস শেষ করে স্কুল থেকে বের হব, তখনই দেখি মায়া স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে আছে। ওকে স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সিদ্ধান্ত নিলাম যে এই গেট দিয়ে যাব না, অন্য গেট দিয়ে ঘুরে বের হলাম। গাড়ি স্টার্ট করব, তখনই মায়া আমার গাড়ির সামনে এসে দাঁড়ায়। অবাক করা বিষয়, সে গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে বসে। কোনো কথা বললাম না, গাড়ি ড্রাইভ করলাম নিজ গতিতে। ওর দিকে একবারও তাকায়নি। মায়া বারবার ঘুরে ঘুরে আমার দিকে তাকাচ্ছিল, সেটা আমার চোখ এড়ায়নি। কিন্তু না, আমি তো তাকাবো না। ড্রাইভ করে বাড়িতে চলে আসলাম। সকালবেলায় শাশুড়িকে বলে এসেছি স্কুল থেকে সোজা বাসায় যাব। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে বের হয়ে পড়লাম। সারাদিন বাইরে ঘোরাফেরা করেছি, রাত করে বাসায় ঢুকেছি। আম্মু আব্বু এসব নিয়ে কখনো আমায় কিছুই বলেনি, কারণ জানে ওনাদের ছেলে কোনো খারাপ অভ্যাস নাই। এসে দেখি মায়া ঘুমিয়ে পড়েছে। যাক, ভালোই হয়েছে, কাল থেকে এমন এই করব। সে ঘুমিয়ে গেলে বাড়ি আসবো, আর সেই ঘুম থেকে ওঠার আগেই বাড়ি ছাড়বো। বালিশ নিয়ে সোফায় শুয়ে গেলাম। ভোর 5টায় ফজরে আজান হচ্ছে, উঠে নামাজ পড়বো ভাবছি, তখনই কিছু একটা অনুভব করলাম। চোখ মেলে তাকিয়ে যা দেখলাম তাতে তো মোটেও প্রস্তুত ছিলাম না। মায়া আমাকে জোরে ধরে সোফার মধ্যে শুয়ে আছে। এটা দেখে চোখ সরাসরি কপালে উঠে যায়। যে মেয়ে আমাকে অসৎ আচরণের জন্য কথা শুনিয়েছে, সেই মেয়ে আজ নিচ থেকে জোরে ধরেছে আমাকে। ওকে ছাড়িয়ে নিয়ে উঠে পড়লাম। নড়াচড়া করায় হয়তো তার ঘুমটাও ভেঙে গেছে, সেও উঠে পড়ে। আসলে সরি, রাতের বেলায় খুব ভয় পেয়ে গেছিলাম কিছু একটা দেখে।
পরে এসে আপনার পাশে শুয়ে পড়ি, তারপর হয়তো আপনাকে জড়িয়েও রেখেছি। মায়ার কথায় কান্না দিয়ে অজু করতে চলে গেলাম। ও কেন আমায় জড়িয়ে ধরেছে সেটা ওর ব্যাপার, তাতে আমার কি? আমি তো জড়িয়ে ধরিনি। অজু করে এসে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করে উঠতে যাব, তখনই দেখি মায়া আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। দেখেও না দেখার ভান করতে গিয়ে রুম থেকে বের হয়ে গেলাম। মানুষটা হঠাৎ এতটা পরিবর্তন হয়ে গেল কি করে, নিজেকে নিজেই প্রশ্ন করলাম। হয়তো গতকালের ব্যথায় খুব লেগেছে ওনার। আমি জানি যে গতকাল ওনার কোনো দোষ ছিল না, আলিশা ওনাকে জড়িয়ে ধরেছে, কিন্তু কেন জানি সেটা আমি মানতে পারিনি, তাই ওনার উপরে রাগ ছেড়েছি। গতকাল কোনো দোষ না করলেও সেদিন তো করেছে। যাক, একদম বেশ করেছি আমি। খারাপ মানুষের সাথে এইসব কথাই উচিত। কিরে, তুই এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেলি যে? নামাজের জন্য উঠতেছিলাম, তাই আর ঘুমাইনি। আর কাল থেকে রোজ সকালে উঠবো। আকাশ, আমায় মাফ করে দিস। তোরা এমন ধারা পরিবর্তন সত্যি আমাকে খুব ভাবাচ্ছে। যে ছেলে ঘুম থেকে উঠতেই 8টা-9টা করে, সেই ছেলে ফজরের নামাজের জন্য উঠে পড়ছিস। যে ছেলে টাইম মতো ঘরে ফিরতি, সেই ছেলে এত রাত করে ঘরে ফিরছিস। জানি না কি কারণ এমন করছিস, তবে কিছুটা ফিল করতে পারছি আমি। মা, বাদ দাও এখন এসব কথা। নাস্তা রেডি করো তুমি, আমি খেয়ে স্কুলে যাব। ওকে, কিছুটা সময় ওয়েট কর, আমি রেডি করছি। নিচে বসে বসে মোবাইল ঘাটাঘাটি করছিলাম। মায়া রুমে ছেড়ে এদিকে আসছে। আমি আমার মতন মোবাইল ঘাটছি। সে আমাকে ক্রস করে রান্না করে চলে গেল। আন্টি, আমি আপনাকে সাহায্য করি? হ্যাঁ করো, তবে আন্টি ডাকার অভ্যাস বদলে ফেলো। বিয়ের পর হাজব্যান্ডের মাকে মা ডাকতে হয়, আন্টি না। আচ্ছা আম্মু, কি করতে হবে আমাকে বলুন। তোমার কিছুই করতে হবে না, আমার সাথে দাঁড়িয়ে থাকো, তাতেই আমার সাহায্য হয়ে যাবে। আচ্ছা, চুপচাপ দাঁড়িয়ে শাশুড়ির রান্নায় দেখছিলাম, কিভাবে রান্না করছে তা দেখে দেখে শিখছি। আচ্ছা বৌমা, তোমায় একটা কথা বলি। হ্যাঁ আম্মু, বলুন। তোমাকে আকাশের সাথে বিয়ে দিয়ে কি খুব অন্যায় করে ফেলেছি আমি, যে তোমরা একে অপরকে মানতে পারছো না? বৌমা, একটু বেশি বলে ফেলে না তুমি? কাকে অশুভ বলছো তুমি? যে কিনা কোনো দিনও কোনো মেয়ের সাথে রিলেশনশিপে জড়ায়নি, যে কিনা কোনো মেয়ের সরলতার আঘাত করেনি, তাকে অশুভ বলছো তুমি, তাও আবার তার মায়েরই সামনে। সেটা উনি করেছেন কি করেন নাই, সেটা উনি আর ওনার আল্লাহ ভালো জানবেন। আকাশ আর ওর আল্লাহ যদি ভালো জানে, তাহলে তুমি ওকে অপবাদ দিয়ে নিজেকে ছোট প্রমাণ করছো কেন? চুপ করে আছি ওনার কথা শুনে। কিভাবে বলবো আমি যে আপনার ছেলে আমার শরীরে জোর খাটিয়েছে? বোমা, তোমার চুপ করে থাকা আমাকে বিভিন্ন কিছু ইঙ্গিত করছে, সেদিকে আমি আঙুল তুলব না। তবে একটা কথা মনে রেখো, আজ যাকে অপবাদ দিলে সেই মানুষটার জন্য একসময় কেঁদে কেটে মরবে তুমি। তখন তোমার হাজারো ভালোবাসা সেই মানুষটার মন গলাতে পারবে না। তখন তুমি শুধু অবহেলা আর অবহেলাই দেখতে পাবে। এটা তুমি ডায়েরিতে লিখে রাখো। মুরব্বীদের কথা কখনো মিথ্যা হয় না। তোমাদের সময়টা আমরা পার করে এসেছি, তো সেই এক্সপিরিয়েন্স থেকেই বলছি। হ্যাঁ, সেটা কোনো সময়ই হবে না। আপনার অশুভ ছেলেকে কোনো দিনও আমি ভালোবাসবো না। যা, নাস্তা রেডি হয়েছে, সেটাকে আকাশকে দিয়ে আসো। শাশুড়ির কথা মতন নাস্তা নিয়ে গিয়ে ওনাকে দিয়ে আসলাম। অবাক করা বিষয়, তিনি আমার দিকে ঘুরেও তাকালেন না। নাস্তা খেয়ে স্কুল থেকে চলে এসেছি। মায়ার দেওয়া সেদিনের অপবাদের কথা মনে পড়লে এখনো ভেতরটা কেঁপে ওঠে। চিন্তা করো না মায়া, একটা সময় এই মিথ্যা অপবাদের জন্য তোমাকে কষ্ট পেতে হবে। ক্লাস শুরু হয়ে গেল। ক্লাসে মন দিলাম, স্টুডেন্টদেরকে ক্লাস করাচ্ছি। একটু পর টিফিন ব্রেক দিল। স্টুডেন্টদের টিফিন ছুটি দিয়ে ক্লাস থেকে বের হয়ে আসলাম। বের হতেই দেখি স্কুলের গেটে ঈশিতা দাঁড়িয়ে আছে। ঈশিতা আমার ক্লাসমেট, খুব ভালো বন্ধুত্ব ছিল আমাদের মাঝে। তবে সে আমাকে ভালোবাসে, কিন্তু আমি বাসি না। সে আমাকে দেখেই ছুটে আসলো। আকাশ, কি খবর তোমার? এই তো ভালো, তোমার? আমার আর কি, যেমন রেখেছো তুমি। ঈশিতার কথা শুনে বুঝতে বাকি রইল না আমার যে সে আমায় কি বোঝাতে চেয়েছে। তাও তাকে কিছু বললাম না। আচ্ছা চলো ক্যান্টিনের দিকে যাই, অনেকদিন পর এসেছো, চলো একসাথে বসে কফি খাবো। আচ্ছা চলো। ঈশিতা আর আমি ক্যান্টিনের দিকে গেলাম।
সেখানে গিয়ে দেখি তিশান আর মায়া বসে বসে গল্প করছে। আমি দেখেও না দেখার ভান করে থাকলাম। ঈশিতার সাথে কথা বলছি, কিন্তু তারা হয়তো ঈশিতা আর আমাকে দেখেছে। দেখলে দেখুক, আমাদের কি, আমরা আমাদের মতন কথা বলছি। তিশান, দেখছো আকাশ স্যারকে? গতকাল তো খুব বলেছিলে যে আকাশ স্যার এমন, আকাশ স্যার অমন, কিন্তু আজ দেখে নাও ওনার চরিত্র কেমন। স্ত্রীকে রেখে অন্য মেয়ের সাথে লুতুপুতু করছে। দেখেছো কেমন হেসে হেসে কথা বলছে? মায়া, তোমার কথা শুনে খুব হাসিই পাচ্ছে। আবার কথা শুনে হাসি পাচ্ছে মানে কি? হাসি পাবে না তো কি করবে? তুমি কি ওনাকে স্বামী হিসেবে মানতে পেরেছো যে উনি তোমার সাথে লুতুপুতু করবে? না, ওনার মতন লোককে কখনোই আমি স্বামী হিসেবে মানব না। তাহলে কোন কথার ভিত্তিতে এসব বলছো? নিজেই যখন স্বামী হিসেবে মানো না, তাহলে তোমার এত লাগছে কেন? তুমি যদি স্বামী হিসেবে মানতে, তাহলে তো উনি আর অন্য মেয়ের সাথে বসে আড্ডা দিত না। স্বামী হিসেবে মানি আর নাই মানি, কিন্তু উনি অন্য মেয়ের সাথে বসে বসে হাসাহাসি করছে কেন? ওনার তো বউ আছে ঘরে। সেই প্রশ্নটা যদি আমি তোমাকে করি, তোমারও তো স্বামী আছে, তাহলে তুমি আমার সাথে বসে গল্প করছো কেন? তিশান, কি বলতে চাইছো তুমি? কিছুই না, আমি তোমাকে এটাই বোঝাতে চাইছি যে ঘরের বউ এই যখন স্বামীকে স্বামী হিসেবে মানে না, তাহলে অন্য মেয়ের সাথে সঙ্গ দেওয়াই স্বাভাবিক। না, উনি অন্য মেয়ের সাথে সঙ্গ দিতে পারবে না। তুমি একটু বসো, আমি শুনে আসি ওনারা কি কথা বলছেন। মায়া গিয়ে ক্যান্টিনের পাশে একটা গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনার চেষ্টা করছে যে ওদের মধ্যে কি কথা হচ্ছে। তো বলো ঈশিতা, আজ হঠাৎ তুমি এখানে? আকাশ, তুমি কেমন যেন হয়ে গেছো। আগের মতো ফোন দাও না, আগের মতন কথা বলো না। কি হয়েছে তোমার? তুমি কি বুঝো না কিছু? ঈশিতা দেখো, আমি বুঝি না যে এমনটা না, সবটাই আমি বুঝি, কিন্তু তুমি ভালো করে জানো যে আমার বিয়ে হয়ে গেছে। তারপর তোমার সাথে যোগাযোগ রাখবো আমি কেন? আকাশ প্লিজ, এভাবে বলো না, আমার খুব কষ্ট হয়। তুমি প্লিজ ওই মেয়েকে ছেড়ে দাও আর আমাকে বিয়ে করে নাও। ঈশিতা প্লিজ কান্না করো না। না, তুমি বলো যে তুমি ওই মেয়েকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করবে। সেটা বলতে পারবো না, তবে 6 মাস পর মায়াকে আমি ডিভোর্স দিয়ে দিব, তারপর তোমাকে নিয়ে ভেবে দেখবো। ভেবে দেখলে হবে না, আমাকে বিয়ে করতে হবে তোমার। আচ্ছা ঠিক আছে। আকাশের স্যারের মুখে হাঁ শুনে ঈশিতা খুশিতে আকাশকে জড়িয়ে ধরে। অন্যদিকে মায়া তো রেগে মেগে আগুন। ঈশিতার কথা শুনে মায়ার খুব গা জ্বলছে। সেই গিয়ে ঈশিতাকে টান দিয়ে আকাশের কাছ থেকে ছাড়িয়ে নেয় আর আকাশের কোলের মধ্যে উঠে বসে পড়ে। মায়ার কাণ্ড দেখে তো পুরাই থ। এই মেয়ে, তোমার কত বড় সাহস, হ্যাঁ, যে তুমি আমার স্যারকে বিয়ে করতে চাও? এই মেয়ে, তুমি কে? আমি স্যারের বউ আর উনি আমার স্যার। তুমি ওর কোল থেকে নামো। আর বউটো বলা বাদ দাও, সে তোমাকে 6 মাস পর ডিভোর্স দিবে, তারপর আমাকে বিয়ে করবে। সো কোল থেকে নামো তুমি। এই শাকচুন্নি, তোর সাহস তো কম না? তুই আমাকে আমার স্যারের কোল থেকে নামতে বলিস? ভালোই ভালোই বলছি, তুমিও কোল থেকে নামো, না হয় টেনে হিসড়ে নামবো। নামা দেখি তুই আমাকে, তোর কত ক্ষমতা আমিও দেখব। ঈশিতার রেগে আমার কোল থেকে মায়াকে টান দিয়ে নামিয়ে ফেলে। মায়াও সেই খেপে যায়, সে তো ঈশিতার চুল ছিঁড়বে এমন অবস্থা। দাঁড়া শাকচুন্নি, তোর অবস্থা আমি পাররে বাজিয়ে ফেলবো। বলে ঈশিতাকে মারতে যায়। তখনই আকাশ স্যার মায়ের হাত ধরে ফেলে। এ মায়া, তোমার সমস্যাটা কি? হ্যাঁ, বুঝলাম না, কোন সাহসে অধিকার খাটাচ্ছ তুমি আমার উপরে? আমি কে তোমার? আমি আপনার উপর অধিকার খাটাবো কারণ আপনি আমার স্যার। থাপড়ে গাল লাল করে দেব। ভদ্রতা শেখার চেষ্টা করো, আর আমার কোনো কাজে ইন্টারফেয়ার করতে যেন না দেখি। এই সীতা চলো, এখানে সব পাগল ছাগলের কারখানা। মায়া সেখানেই বসে কান্না করে দেয়। তার ভিতরে যেন খুব লাগছে, তার স্যারের উপরে অন্য কেউ অধিকার খাটাচ্ছে। এটা যেন তার সহ্যই হচ্ছে না। তার কেন এমন হচ্ছে সেটা সে নিজেও জানে না। শুধু এইটুকু জানে যে স্যারটা শুধু তার একার, স্যারের ভাগ সে আর কাউকে দিবে না। মায়া উঠে সোজা ক্লাসরুমে চলে যায়।
গিয়ে ব্যাগ নিয়ে সোজা বাসায় চলে যায়। ঈশিতা সরি, আসলে মেয়েটার মাথার সমস্যা আছে। বাদ দাও, আমি কিছু মনে করিনি। আর তাড়াতাড়ি ওকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ করছি। আচ্ছা আজ তুমি যাও, তোমার সাথে ফোনে কথা বলবো, এখন আমার ক্লাস করাতে হবে। আচ্ছা ঠিক আছে, ফোন দিও কিন্তু। আচ্ছা। তারপরে সেটা চলে যায় আর আমি ক্লাস করাতে চলে গেলাম। গিয়ে ক্লাস করাচ্ছিলাম তখনই বাসা থেকে ফোন আসে। ফোনটা পকেট থেকে বের করে দেখলাম আম্মু ফোন দিয়েছে। রিসিভ করে, হ্যাঁ আম্মু বলো। তুই তাড়াতাড়ি বাসায় আয়, মায়া ঘরের সমস্ত কিছু ভেঙে চুরে লণ্ডভণ্ড করে ফেলেছে আর চেঁচিয়ে কি সব বলছে। সে ওর স্যারের ভাগ কাউকে দিবে না, ওকে আটকাতে গিয়েছিলাম। সে বলছে তুই যতক্ষণ না বাসায় আসবি ততক্ষণ সে এভাবে ভাঙচুর করবে। কি? আচ্ছা দাঁড়াও আমি আসছি। তাড়াতাড়ি করে বাসা চলে গেলাম। গিয়ে দেখি পুরো ঘরের অবস্থা 12টা, আর আমার সবচাইতে পছন্দের ফটো ফ্রেমটা ভেঙে মাটিতে পড়ে আছে। এটা দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আম্মু মায়া কোথায়? ওকে ওই রুমটাতে বন্দি করে রেখেছি। ওকে, মজা দেখাচ্ছি আমি। রুমটাতে গিয়ে মায়ার চুলের মুঠি ধরে ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিলাম। সে আমার দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। ওর অসহায়ত্ব দেখে আরও রাগ উঠে গেল। পাশেই বিছানার ঝাড়ু ছিল, সেটা দিয়ে ইচ্ছা তরফ মারতে শুরু করলাম। জানোয়ার, তোর কত বড় সাহস, তুই আমার ফটো ফ্রেম ভাঙছিস? ভেঙেছি, বেশ করেছি, আরও ভাঙবো। আপনাকে ওই মেয়ে জড়িয়ে ধরলো কেন? সেটা দিয়ে তোর কাজ কি? তুই কে হোস আমার, যে তোকে কৈফিয়ত দিতে হবে আমার? ও হ্যাঁ, আমি আপনার কে হই যে আপনি আমাকে কৈফিয়ত দিবেন? হ্যাঁ সেটাই তো, তোকে কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই আমার। আর সে আমার ভবিষ্যৎ বউ, ওকে বিয়ে করে সংসার করব আমি। সো আমাদের কোনো কিছু নিয়ে আর মাথা ঘামাতে আসবি না। ওকে স্যার, ভুল হয়ে গেছে আমার। আজকের পর আর কোনো দিনও আপনার বিষয় নিয়ে মাথা ঘামাবো না। মাফ করে দিবেন আমাকে। বলে রুম থেকে কান্না করতে করতে বের হয়ে যায়। মায়ার এমন দারুণ আচরণ দেখে থ হয়ে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি। মায়ার হঠাৎ কি হলো? এমন উদ্ভট আচরণ করছে কেন সে? আমাকে কলঙ্কের দাগ দিয়ে সে নিজেও আমার কলঙ্কে জড়াচ্ছে। ধ্যাত, কিছুই মাথা ঢুকছে না। কাজের মহিলাকে ডাক দিয়ে বললাম ঘর পরিষ্কার করতে। আর আজ আমি রুমে চলে গেলাম। আজকে আর স্কুলে যাওয়া হবে না। রুমে গিয়ে শুয়ে আছি, একটু পর আম্মু আসে। তোদের দুজনের জীবনটা নষ্ট করে দিলাম আমি। জানি না ভুলের মাসুল কি করে দিব আমি। আম্মু বাদ দাও এখন এসব কথা, আর যা হয়েছে ভুলে যাও। বাকি সামনে কিছু হলে সেটা দেখা যাবে। ওকে খেতে চল, খাবারের সময় হয়ে এসেছে প্রায়। আচ্ছা যাও, আসছি। আর মায়া কোথায়? নিচে তো দেখলাম না, হয়তো ছাদে গেছে। আচ্ছা তুমি খাবার রেডি করো, আমি ওকে নিয়ে আসছি। আম্মু চলে গেল। আমি রুম থেকে বের হয়ে ছাদে গেলাম মায়াকে আনার জন্য। এই তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? কোনো জবাব নাই। কথা বলছো না কেন? হঠাৎ এই ফোফানির আওয়াজ কানে আসলো। মনে হচ্ছে যেন কেউ কান্না করছে। মায়ার কাছে যেতেই দেখতে পেলাম সে সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। এই মায়া, তুমি কান্না করছো কেন? সেটা আপনার জানতে হবে না। আমার জানতে হবে না মানে? এটা কেমন ধরনের কথা বললে তুমি? যা বলেছি শুনতেই পেয়েছেন, তাও আবার কথা বলছেন কেন? কি আমায় মেরে ফেলতে, কি আমায় মেরে মন ভরেনি আপনার? আরও মারতে ইচ্ছে করছে আমাকে? তাহলে এক কাজ করুন, আমাকে ধরে ছাদ থেকে ফেলে দিন, তাহলেই হয়ে যাবে। মায়ার কথা শুনে ভিতরে কেমন যেন মোচড় দিয়ে উঠল। আল্লাহ, কি বলছে সে? আমার খারাপও লাগছে খুব। ওকে মারায় হয়তো খুব ব্যথা পেয়েছে সে। হাতগুলো কেমন ফুলে আছে। মেয়েটার কান্না দেখে যেন নিজেরই কান্না চলে আসবে এমন মতন অবস্থা। আর কথা না বাড়িয়ে ঠুস করে টান দিকে নিয়ে মায়াকে নিজের বুকে নিয়ে নিলাম। এই মেয়ে, এত পাগলি কেন তুমি? হ্যাঁ, আমাকে মেরে আপনার মন শান্তি হয়নি তাই না, যে আমাকে আবার পাগল বলছেন? ওয়াল্লাহ, তুমি আমায় তুলে নাও। মায়ের কথা শুনে হাসবো না কাঁদবো তা ভেবেই বুঝতে পারছি না। না, মেয়েটাকে শান্ত করা উচিত। ঠোঁটজোড়া একদম ওর ঠোঁটের কাছে নিয়ে গেলাম। তারপর ওর ঠোঁটজোড়ায় ডুবিয়ে দিলাম নিজের ঠোঁটজোড়া। মায়া আমার পিঠে খামচি দিয়ে ধরেছে। মনে হয় যেন চামড়া ভেদ করে নখগুলো ঢুকিয়ে দেবে। বেশ কিছুক্ষণ পর মায়াকে ছেড়ে দিলাম। সে তো রেগে মেগে আগুন। স্যার, আপনি আমার সাথে এসব কি করেন? আর তার থেকেও বড় কথা, আপনি না ঈশিতা নাকি ওই শাকচুনিটাকে বিয়ে করবেন? তাহলে আমায় কাছে টানছেন কেন?
ওটা তো 6 মাস পর করব, যখন তোমার সাথে আমার ডিভোর্স হবে তখন ঈশিতাকে বিয়ে করব। কিন্তু এখন তো তুমি আছো, আর আজকে কেমন যেন আমার বউ বউ লাগছে, তাই আর লোভ সামলাতে পারিনি, ঠোঁট ডুবিয়ে দিয়েছি তোমার ঠোঁটে। একদম বাজে কথা বলছেন এটা আপনি। অন্য কাউকে বিয়ে করবেন বলে ভরসা দিলেন, কিন্তু কাছে টানছেন অন্য মেয়েকে। আপনার মতন খারাপ লোক আর একটাও দেখিনি। আমি আপনার সাথে আর কোনো দিনও কথা বলবো না। আচ্ছা, বলতে হবে না, এখন খেতে চলো বলে মায়াকে কোলে তুলে নিলাম। কোলে নিয়ে মায়ের কপালে কয়েকটা চুম্বো এঁকে দিয়েছি, কিন্তু সে কিছুই বলেনি। আর আমিও কেমন যেন পাগল হয়ে যাচ্ছি। কী সব করছি আমি তার নিজেও জানি না। যে মেয়েকে বউ হিসেবে মানি না, সেই মেয়েকে উপরেই স্বামী